এক নিরাশ্রয়ী পুরুষ তার বিচ্ছিন্ন আইএএস স্ত্রীর কার্যালয়ের সামনে বর্জ্য সংগ্রহ করছিল। পথচারীরা থমকে থমকে তাকে পর্যবেক্ষণ করছিল এবং যা ঘটল তাতে সকলের অন্তর বিষাদে ভরে উঠল। এই কাহিনীটি ইন্দোরের রাহুল এবং প্রিয়ার। দুজনের বিবাহ সদ্য সম্পন্ন হয়েছিল। তাদের বিশ্ব খুব বিস্তৃত ছিল না, মাত্র ততখানি যতখানি দুজন একসঙ্গে পরিচালনা করতে সক্ষম। ক্ষুদ্র একটি বাসস্থান, সীমাবদ্ধ উপার্জন, দৈনন্দিন দুর্দশা এসব থাকা সত্ত্বেও তাদের সাহচর্যই ছিল তাদের সর্বোচ্চ সম্পদ। রাহুল প্রতিদিন সকালে কর্মস্থলে যাত্রা করত এবং প্রিয়া জানালার পাশ থেকে তাকে বিদায় দেখত, যেন সে তার বিশ্বাসকে দূরবর্তীতে যেতে দেখছে। রাহুল অত্যন্ত সরল ছিল, না অধিক শিক্ষিত, না মহান বাক্যালাপকারী, কিন্তু ধারণা স্বচ্ছ ছিল, লক্ষ্য সরল। তার কাছে গৃহে শান্তি সর্বাধিক অপরিহার্য ছিল। তাকে অনুভূত হতো, যদি গৃহ সুস্থির থাকে তাহলে অবশিষ্ট সব স্বয়ং সুস্থির হয়ে উঠবে। প্রিয়া তার থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। তার দৃষ্টিতে সর্বদা অগ্রসর হওয়ার অস্থিরতা ছিল, যেন সে জনতার মাঝে স্থির হয়ে থাকতে শিখেনি। তাকে নিজেকে এবং বিশ্বকে কিছু প্রতিপাদন করতে হবে। সে গভীর রাত্রি পর্যন্ত গ্রন্থে নিমগ্ন থাকত, টিকা প্রস্তুত করত, পূর্ববর্তী প্রশ্নাবলী সমাধান করত, বহুবার ঘণ্টার পর ঘণ্টা নীরবে চিন্তামগ্ন থাকত। রাহুল তাকে লক্ষ্য করত, কিছু উচ্চারণ করত না, কারণ তাকে অনুভূত হতো যে স্বপ্নকে বাক্যের নয়, সাহচর্যের প্রয়োজন হয়। এক রাত্রি রাহুল ক্লান্তিগ্রস্ত হয়ে বাসায় প্রত্যাবর্তন করল। প্রিয়া তখনও গ্রন্থে বিভল ছিল। আকস্মিকভাবে সে শির উত্তোলন করে বলল, আমি আইএএস হওয়ার আকাঙ্ক্ষা করি। তার স্বরে না দ্বিধা ছিল, না সংশয়, মাত্র একটি দৃঢ় অভিপ্রায় ছিল। রাহুল কোনো জিজ্ঞাসা করেনি, না প্রশ্ন করল কিভাবে সম্ভব হবে, না ব্যয়ের উদ্বেগ করল, মাত্র মৃদু হাস্যের সাথে শির নাড়ল, যেন গ্রহণ করেছে। এখন তার জীবনের দিকনির্দেশ স্থির হয়ে গেছে। আইএএসের প্রস্তুতি আরম্ভ হল, তাহলে ব্যয়ও বৃদ্ধি পেতে লাগল। কোচিংয়ের শুল্ক, গ্রন্থ, ফর্ম, প্রতি মাসে বাজেট বিপর্যস্ত হতে লাগল। রাহুল প্রথমে কর্ম পরিবর্তন করল, তারপর অতিরিক্ত সময় কাজ করতে লাগল এবং পরবর্তীতে রাত্রিকালীন শিফট গ্রহণ করল। সে গভীর রাত্রে প্রত্যাবর্তন করত, ক্লান্ত, কিন্তু মুখমণ্ডলে কখনো ক্লান্তি প্রকাশ করত না। আশঙ্কা ছিল যেন তার দুর্বলতা প্রিয়ার স্বপ্নকে দুর্বল না করে। প্রতিদিন সকালে রাহুল চা প্রস্তুত করে প্রিয়াকে প্রদান করত, মাত্র এতটুকু বলত, অধ্যয়ন করো, বিলম্ব করো না। বহুবার স্বয়ং প্রাতরাশ না করে প্রস্থান করত, কারণ তার কাছে প্রিয়ার স্বপ্ন প্রথম ছিল, ক্ষুধা পরবর্তী। ধীরে ধীরে এসব তার অভ্যাসে পরিণত হয়ে গেল। পরিস্থিতি আরও অধঃপতিত হল। তাহলে রাহুল নীরবে একটি মহান সিদ্ধান্ত গ্রহণ করল। তার পিতার প্রদত্ত ক্ষুদ্র জমি বিক্রয় করে দিল। তাকে অনুভূত হল, জমি তাহলে পুনরায় লভ্য হবে, কিন্তু যদি প্রিয়ার স্বপ্ন বিপর্যস্ত হয় তাহলে স্বয়ংকে কখনো ক্ষমা করতে সক্ষম হবে না। সময় অতিবাহিত হতে লাগল এবং মহল্লায় আলোচনা বৃদ্ধি পেতে লাগল। লোকজন ব্যঙ্গ করত, স্ত্রী আইএএস হবে এবং স্বামী এরকম। রাহুল সব শ্রবণ করত, কিন্তু বাসায় এসে কখনো কিছু উচ্চারণ করত না। সে স্থির করেছিল যে তার কারণে প্রিয়ার মনে কখনো কোনো আশঙ্কা বা সংশয় না উদিত হোক। সে সব ব্যঙ্গ স্বয়ংকার ভিতরে সংকুচিত করে রাখত এবং নীরবে অগ্রসর হতো। তারপর সেই দিন উপস্থিত হল। বছরের পর যে ক্ষণের প্রতীক্ষা ছিল, অবশেষে তা উপস্থিত হল। ফলাফল প্রকাশিত হল এবং প্রিয়ার নাম তালিকায় ছিল। সে এখন আইএএস ছিল। কিন্তু সেই দিন বাসায় কোনো ধ্বনি হয়নি, না ঢোল বাজল, না মিষ্টান্ন বিতরিত হল। প্রিয়া মাত্র নীরবে ক্রন্দন করে উঠল। কে জানে আনন্দ ছিল না মাত্র স্বস্তি। রাহুল তাকে আলিঙ্গন করল। দুজন অনেকক্ষণ কিছু উচ্চারণ করল না, যেন উচ্চারণের জন্য শব্দ অপর্যাপ্ত হয়ে গেছে। আইএএস হওয়ার পর সবকিছু দ্রুততার সাথে পরিবর্তিত হতে লাগল। প্রশিক্ষণ আরম্ভ হয়ে গেল, নবীন পোস্টিং, সরকারি কাগজপত্রের কার্য। জীবন আকস্মিকভাবে ভিন্ন পথে চলতে লাগল। প্রিয়া এখন সেই রকম ছিল না যেমন পূর্বে ছিল। তার উচ্চারণের ধরন পরিবর্তিত হয়ে গেল, উঠা বসা পরিবর্তিত হয়ে গেল, তার চারদিকের ব্যক্তিরা পরিবর্তিত হয়ে গেল। এখন তাকে সেই পরিবেশের প্রয়োজন অনুভূত হতে লাগল যা তার নবীন পদের অনুরূপ হয়। কিছু সময় পর প্রিয়া সিদ্ধান্ত গ্রহণ করল যে এখন সে সরকারি কোয়ার্টারে স্থানান্তরিত হবে। সে রাহুলকে সরাসরি বলল, এখন তাকে তার স্তরের অনুরূপ পরিবেশে অবস্থান করতে হবে, যেখানে তার পরিচয় এবং পদের মর্যাদা হয়। রাহুল কিছু উচ্চারণ করল না,
মাত্র নীরবে শির নাড়ল। প্রিয়া চলে গেল। রাহুল সেই পুরাতন বাসায় অবশিষ্ট রইল। এখন সেই বাসার দেয়াল আরও আর্দ্র এবং নীরব লাগতে লাগল। এখন দূরত্ব মাত্র স্থানের নয়, ধারণারও ছিল। প্রিয়া কর্মে নিমগ্ন হয়ে গেল। রাহুল একাকী হতে লাগল। টেলিফোনে আলাপ কম হতে লাগল। সাক্ষাৎ আনুষ্ঠানিক হয়ে রইল। রাহুল সব অনুধাবন করছিল, কিছু পরিবর্তিত হচ্ছে। কিন্তু সে সেই পরিবর্তনকে অবরুদ্ধ করতে আকাঙ্ক্ষা করত না। তাকে অনুভূত হতো, যদি কালো উড়ে যাওয়া হয় তাহলে তাকে অবরুদ্ধ করা অযথা। এই নীরবতায় তাদের মধ্যে বিভেদ গভীরতর হতে লাগল। তথাপি রাহুল স্বয়ংকে বোঝাত, এই দূরত্ব অপরিহার্য। সম্ভবত সময়ের সাথে সব সুস্থির হয়ে যাবে। এখন প্রিয়া পূর্বের মতো বাসায় আসত না। পোস্টিং, প্রশিক্ষণ, সভা সব তার জীবনকে আবৃত করে ফেলল। কখনো আসত, তাহলে সময় স্বল্প এবং আলাপ মাত্র আনুষ্ঠানিক। প্রত্যেক সাক্ষাতের পর রাহুলকে অনুভূত হতো সে তার সাহচর্যে থেকেও একাকী। ধীরে ধীরে প্রিয়াকে সেই পুরাতন বাসা ক্ষুদ্র এবং ভারাক্রান্ত লাগতে লাগল। সেই স্থান যেখানে সে কখনো স্বপ্ন অনুভব করেছিল, এখন তাকে পশ্চাতে আকর্ষণ করে অনুভূত হতো। তাকে অনুভূত হতো এখানে অবস্থান করে সে তার নবীন পরিচয়কে দমিত করছে। এই ধারণা তার অন্তরে একটি বিচিত্র অস্থিরতা পূর্ণ করতে লাগল। রাহুল এই পরিবর্তনকে শব্দে গ্রহণ করতে পারত না, কিন্তু তার দৃষ্টি সব প্রকাশ করত। সে লক্ষ্য করল প্রিয়া এখন তার সাথে স্বল্প আলাপ করে, স্বল্প হাসে, সর্বদা ত্বরান্বিত থাকে। রাহুল জিজ্ঞাসা করতে আকাঙ্ক্ষা করত, কিন্তু প্রত্যেকবার নীরব হয়ে যেত। এক সন্ধ্যায় প্রিয়া বাসায় উপস্থিত হল। ত্বরান্বিত ছিল, ব্যাগ প্যাক করছিল। রাহুল প্রথমবার মৃদুস্বরে জিজ্ঞাসা করল, সব সুস্থির আছে? প্রিয়া তার দিকে দৃষ্টিপাত করল। কিছুক্ষণ স্থির হল, তারপর বলল, সব সুস্থির আছে, মাত্র জীবন অগ্রসর হচ্ছে। সেই প্রত্যুত্তরে আপনত্ব ছিল না, মাত্র একটি সত্য ছিল। সেই রাত্রি প্রিয়ার প্রস্থানের পর রাহুল অনেকক্ষণ ছাদের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখল। তাকে অনুভূত হল সে কোনো এমন বাঁকে অবস্থিত যেখানে পথ বিভক্ত হচ্ছে। এখন তাকে অনুধাবিত হল কিছু জিজ্ঞাসা করলে প্রত্যুত্তর পরিবর্তিত হবে না। বহুবার নীরব থাকাই সর্বোচ্চ সমঝোতা হয়। একদিন প্রিয়া রাহুলকে সাক্ষাতের জন্য আহ্বান করল। স্বরে কোনো উদ্বেগ ছিল না, মাত্র একটি আনুষ্ঠানিক আহ্বান ছিল। রাহুল অনুধাবন করল এখন এই সাক্ষাৎ সেই রকম হবে না যেমন পূর্বে হতো। রাহুল নির্ধারিত সময়ে উপস্থিত হল। প্রিয়া পূর্ব থেকে তার কার্যালয়ে উপবিষ্ট ছিল। মুখমণ্ডল সম্পূর্ণ শান্ত, যেন সব কিছু স্বয়ংকার মনে পূর্ব থেকে স্থির করে নিয়েছে। রাহুল সেই ক্ষণে অনুধাবন করল এই আলোচনা এখন প্রত্যাবর্তন করবে না। প্রিয়া আলোচনা ঘুরিয়ে নি। সে স্পষ্ট বলল, আমি এখন এই সম্পর্ককে অগ্রসর করতে আকাঙ্ক্ষা করি না। তার স্বরে না ক্রোধ ছিল, না কোনো অভিযোগ, মাত্র একটি দৃঢ় সিদ্ধান্ত ছিল। সে বলল, রাহুল, তুমি উত্তম ব্যক্তি, কিন্তু মাত্র উত্তমত্ব দিয়ে জীবন পরিচালিত হয় না। আমাকে আমার ধারণা, আমার স্তর এবং আমার ভবিষ্যতের হিসাবে জীবনযাপন করতে হবে। এখন আমাদের বিশ্ব বিভক্ত হয়ে গেছে। রাহুল তার আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করল। তার মুখমণ্ডলে কোনো ক্রোধ ছিল না। তাকে অনুধাবিত হল যে এই সিদ্ধান্ত আকস্মিক নয়, বহু পূর্ব থেকে মনে স্থিত ছিল। রাহুল মাত্র এতটুকু বলল, যদি এটাই সঠিক অনুভূত হয় তাহলে আমি কখনো প্রতিবন্ধক হব না। সে তার ত্যাগের কোনো আলোচনা করেনি, না জিজ্ঞাসা করল যে দোষ কার ছিল, কারণ সে জানত কিছু জিজ্ঞাসা সম্পর্ককে আরও বিপর্যস্ত করে। প্রিয়াকে এটা লক্ষ্য করে স্বস্তি লাভ হল। তাকে অনুভূত হল সে সঠিক ব্যক্তি নির্বাচন করেছিল, কারণ রাহুল কোনো উন্মাদনা না করে মাত্র নীরবে পশ্চাৎসরণ করল। তার অন্তরে কোনো অনুশোচনা ছিল না, সে জানত সে সঠিক করছে। বিচ্ছেদে আলোচনা দ্রুত কাগজপত্রে উপস্থিত হল। সবকিছু অত্যন্ত শান্তিপূর্ণভাবে ঘটল। না কোনো বিবাদ, না কোনো অভিযোগ, যেন দুজন বিজ্ঞ ব্যক্তি একটি অধ্যায় সমাপ্ত করছে। রাহুল কাগজপত্রে বিলম্ব না করে স্বাক্ষর করে দিল। সেই সময় তার হাত কম্পিত হয়নি, কিন্তু অন্তরে কিছু চিরকালের জন্য বিপর্যস্ত হয়ে গেল। সে স্বয়ংকে এটা অনুভব করতে অনুমতি দেয়নি। বিচ্ছেদের পর প্রিয়া তার নবীন জীবন এবং নবীন পরিচয় সহকারে অগ্রসর হল। রাহুল সেই পুরাতন বাসায় অবশিষ্ট রইল, যেখানে এখন নীরবতা তার সর্বোচ্চ সাহচর্যে পরিণত হয়ে গেল। তাকে অবগত ছিল এখন জীবন সরল থাকবে না, কিন্তু এটাও অবগত ছিল যে সে কারো উড়ান অবরুদ্ধ করেনি।
এটাই তার সর্বোচ্চ সান্ত্বনা ছিল। সে দৈনন্দিনের মতো সকালে জাগ্রত হতো, বস্ত্র পরিধান করত এবং স্বয়ংকে বলত, জীবন এখনও সমাপ্ত হয়নি। কিন্তু সত্য এটা ছিল, অন্তরে কিছু বিপর্যস্ত হয়ে গেছে। বাহিরে সব বিস্তৃত হতে লাগল। মন অস্থির থাকত, কর্মে মনোনিবেশ হতো না। কিছু সময় পর কর্মও ত্যাগ করল। যে স্বল্প সঞ্চয় ছিল তা ধীরে ধীরে ভাড়া, বিদ্যুৎ, আহারে সমাপ্ত হতে লাগল। বাসার মালিক রমেশের আচরণও এখন পরিবর্তিত হতে লাগল। পূর্বে সে আমাকে নাম ধরে আহ্বান করত, এখন মাত্র একটি শব্দ, শোনো। সেই সন্ধ্যায় সে স্পষ্ট স্পষ্ট বলল, পরবর্তী মাস টেনে নিতে সক্ষম হবে না। আমি নীরব রইল। না কোনো তর্ক, না কোনো জিজ্ঞাসা, মাত্র শির নাড়ল, যেন সব পূর্ব থেকে অবগত ছিল। সেই রাত্রি অনেকক্ষণ উপবিষ্ট রইল। তারপর পরবর্তী সকালে বাসা ত্যাগ করল। এখন না শিরের উপর ছাদ ছিল, না কোনো আশ্রয়। কিছুদিন এদিক ওদিক বিচরণ করল। প্রত্যেক স্থানে অনুভূত হতো যেন আমি ভারস্বরূপ হয়ে গেছি, এবং ভারস্বরূপ জীবনযাপন আমার অভ্যাস নয়। তারপর শ্রমিকতা গ্রহণ করল। দৈনন্দিন সকালে রামজৌকে গিয়ে অবস্থান করত। ভাগ্য থাকলে কেউ গ্রহণ করত, না হলে সম্পূর্ণ দিন এমনি অতিবাহিত হয়ে যেত। কখনো ইট বহন করত, কখনো বালু। দেহ প্রত্যুত্তর দিতে লাগল, কিন্তু উদর তো শূন্য থাকতে শেখেনি। একদিন ঠিকাদার বিজয়লাল আহ্বান করল, সম্পূর্ণ সরলভাবে বলল, ভাই, এখন এই কর্ম তোমার থেকে সম্পাদিত হবে না। কোনো ক্রোধ নয়, কোনো ব্যঙ্গ নয়, মাত্র সত্য। সেই দিন আমি অনেকক্ষণ পথের ধারে উপবিষ্ট রইল। সূর্য তীব্র ছিল, ঘাম স্রোত হতে লাগল। মনে একটি জিজ্ঞাসাই ঘুরত, এখন কি? কোনো প্রত্যুত্তর ছিল না। সন্ধ্যা পর্যন্ত ক্ষুধা এত বৃদ্ধি পেল যে উদর মোচড়াতে লাগল। নিকটবর্তী দোকান থেকে জল প্রার্থনা করল, সেখানে উপবিষ্ট হয়ে পান করল। তখন লক্ষ্য করল, কিছু ব্যক্তি মহান বস্তা উত্তোলন করে পথের ধারে চলছে, বর্জ্য সংগ্রহ করছে। কেউ প্লাস্টিক, কেউ লোহার খণ্ড। লোকজন তাদের লক্ষ্য করছিল না, আমি মনোযোগ সহকারে লক্ষ্য করল। মুখমণ্ডল মলিন, বস্ত্র ছিন্ন, কিন্তু তাদের পদক্ষেপ স্থির হয়নি। তাদের কর্ম চলমান, তাদের উপার্জন চলমান। সেই সময় কোনো দীর্ঘ চিন্তাভাবনা উদিত হয়নি, না সমাজের মর্যাদা, না ভবিষ্যতের উদ্বেগ। মাত্র ক্ষুধা ছিল, আজকের আহার প্রয়োজন। নিকটে পতিত একটি বস্তা উত্তোলন করল। হাত কম্পিত হল, ঝুঁকে প্রথমবার পথে সকলের সম্মুখে প্রথম বর্জ্য উত্তোলন করতেই শ্বাস তীব্রতর হয়ে উঠল। অন্তর ধরধরাতে লাগল, কিন্তু কেউ কিছু উচ্চারণ করল না, কেউ স্থির হল না। তাহলে অনুধাবিত হল, এখানে কারো পার্থক্য পড়ে না। প্রথম দিন ভারাক্রান্ত ছিল, পৃষ্ঠ বেদনা, হাতে জ্বালা। বহুবার অনুভূত হল যে আমার থেকে সম্পাদিত হবে না। কিন্তু সন্ধ্যায় যখন বস্তা বিক্রয় করে কিছু মুদ্রা হাতে লভ্য হল, দৃষ্টি পূর্ণ হয়ে উঠল। সেই রাত্রি প্রথমবার ঋণ ছাড়া আহার গ্রহণ করল। রুটি শুষ্ক ছিল, সবজি সাধারণ, কিন্তু উদর পূর্ণ ছিল। সেই পূর্ণ উদর পরবর্তী সকালে জাগ্রত হওয়ার শক্তি প্রদান করল। পরবর্তী দিন পুনরায় প্রস্থান করল, এবার সামান্য ত্বরান্বিত, যখন নগর অর্ধেক নিদ্রিত ছিল। ধীরে ধীরে অনুধাবন শুরু হল, কোথায় কি লভ্য হয়, কোথায় প্লাস্টিক, কোথায় লোহার কভার। দিন অতিবাহিত হতে লাগল। বর্জ্য সংগ্রহ অভ্যাসে পরিণত হয়ে গেল। এখন লজ্জা ছিল না, মাত্র ক্লান্তি এবং পরিশ্রম ছিল। এই পথে একটি মহান সরকারি কার্যালয়ও ছিল, যেখানে বর্জ্য অধিক লভ্য হতো। আমি সেই স্থান গ্রহণ করে রাখল। এক সকালে বর্জ্য উত্তোলন করতে গিয়ে একটি শ্বেত যান এসে স্থির হল। নিরাপত্তা কর্মীরা অবতরণ করল। লোকজন সরতে লাগল। শির নত করে রইল, কিন্তু জানি না কেন ঊর্ধ্বে দৃষ্টিপাত করল, এবং সম্মুখে ছিল সে, আইএএস কর্মকর্তা প্রিয়া। স্বচ্ছ বস্ত্র, সরল চলন, মুখমণ্ডলে সে শীতল আত্মপ্রত্যয়। প্রিয়ার দৃষ্টি মাত্র এক ক্ষণের জন্য রাহুলের উপর পতিত হল। সেই ক্ষণে না কোনো বেদনা ছিল, না কোনো বিস্ময়। তার মুখমণ্ডলে মাত্র একটি স্থিরতা ছিল, যেন সে চিন্তা, সঙ্গীত করছে। আমি সঠিক করেছি। সে স্থির না হয়ে অগ্রসর হল, এবং রাহুল পুনরায় ঝুঁকে গেল। তার অন্তরে এখন কিছু বিপর্যস্ত হয় না, কারণ এখন সে আশা ত্যাগ করেছে। দিন এমনি অতিবাহিত হতে লাগল। রাহুল দৈনন্দিনের মতো বর্জ্য সংগ্রহ করত। প্রিয়া কখনো কখনো দূরবর্তীতে দৃশ্যমান হতো। প্রত্যেকবার তার মুখমণ্ডল আরও কঠোর লাগত। তারপর এক সন্ধ্যায় রাহুল উপবিষ্ট হয়ে বর্জ্য ছাড়ছিল। তাহলে তাকে কিছু নবীন দৃশ্যমান হল। সব বর্জ্য সংগ্রাহকরা ভিন্ন ভিন্ন স্থানে বিক্রয় করত, এবং কারও সঠিক মূল্য লভ্য হতো না। বহুকে তো সরাসরি লুণ্ঠিত করা হতো। সেখানে কোনো উচ্চারণকারী ব্যক্তি ছিল না।
প্রথমবার রাহুল এই কর্মকে মাত্র তার বাধ্যতা নয়, বরং একটি সম্পূর্ণ ব্যবস্থার মতো লক্ষ্য করল। সেই রাত্রি রাহুল ভূমিতে শয়িত রইল। উদর পূর্ণ ছিল, কিন্তু মনে অস্থিরতা ছিল। চিন্তা করতে লাগল অনেকক্ষণ। তারপর একটি সরল কথা অনুধাবিত হল। যদি সকলের বর্জ্য এক স্থানে সংগৃহীত হয় এবং সঠিক মূল্যে বিকৃত হয়, তাহলে সকলের পরিশ্রমের প্রকৃত মূল্য লভ্য হতে পারে। এটা কোনো স্বপ্ন ছিল না, মাত্র একটি প্রয়োজন থেকে উদ্ভূত ধারণা। প্রথমবার তাকে অনুভূত হল, সম্ভবত এখান থেকে জীবন পরিবর্তিত হতে পারে। সে নিদ্রিত হল, বহুদিন পর শান্তিতে। পরবর্তী সকালে রাহুল ত্বরান্বিতভাবে জাগ্রত হল। বস্তা কাঁধে উত্তোলন করল, কিন্তু আজ তার পদক্ষেপে নবীন বিশ্বাস ছিল। এখন সে মাত্র বর্জ্য উত্তোলন করছে না, ব্যক্তিদেরও লক্ষ্য করছে। কে কতটা নিয়ে আসে, কে কোথায় বিক্রয় করে, কাকে সর্বাধিক ঠকানো হয়। ধীরে ধীরে তাকে অনুধাবিত হল, পরিশ্রম সকলের সমতুল্য, কিন্তু মূল্য নয়। যে অধিক উচ্চারণ করে সে অধিক উপার্জন করে, যে নীরব থাকে তার উপার্জন অর্ধেক। এটা নবীন ছিল না, রাহুল তো সম্পূর্ণ জীবন এটাই লক্ষ্য করেছে। 3 দিন পর্যন্ত সে কারো সাথে কিছু উচ্চারণ করল না, মাত্র লক্ষ্য করল, শ্রবণ করল, অনুধাবন করল। চতুর্থ দিনে প্রথমবার সে শ্যামদিন এক বৃদ্ধ বর্জ্য সংগ্রাহকের কাছে জিজ্ঞাসা করল, যদি আমি তোমার সম্পূর্ণ মাল গ্রহণ করি তাহলে প্রদান করবে? শ্যামদিন বিস্ময়ে দৃষ্টিপাত করল, তারপর হাস্য করে উঠল। সম্ভবত অনুভূত হল রাহুলও মাত্র ক্ষুধার্ত। কিন্তু পরবর্তী দিন রাহুল সত্যই তার সম্পূর্ণ মাল ক্রয় করল। সামান্য সস্তা, কিন্তু দৃঢ় মূল্য। প্রথমবার শ্যামদিনকে নির্ধারিত মুদ্রা লভ্য হল। তার দৃষ্টিতে অবিশ্বাস ছিল এবং রাহুলের অন্তরে একটি নবীন দায়িত্বের স্ফুলিঙ্গ। ধীরে ধীরে আলোচনা বিস্তৃত হতে লাগল। প্রথমে 2 জন যুক্ত হল, তারপর 4। রাহুল কারও ওপর চাপ প্রয়োগ করে না। মাত্র বলতো আকাঙ্ক্ষা করো তো আমাকে বিক্রয় করো, না হলে যেমন করছো তেমন করো। লোকজনের এই পদ্ধতি অনুধাবন শুরু হলো। এখন দ্বিতীয় অসুবিধা ছিল, এতটা বর্জ্য সংরক্ষণ কোথায় হবে? রাহুল নগরের প্রান্তে বিষ্ণুনগরে একটি পুরাতন উজার গুদাম লক্ষ্য করল। অর্ধেক ছাদ বিপর্যস্ত ছিল, দেওয়াল ঝোপঝাড়ে আবৃত ছিল। মালিককে কোনো পার্থক্য পড়ে না, মাত্র মাসিক স্বল্প ভাড়া প্রয়োজন। রাহুল অধিক জিজ্ঞাসা ছাড়া সম্মতি প্রদান করল। প্রথমবার তার কাছে স্বয়ংকার স্থান ছিল, ক্ষুদ্র, দুর্গন্ধময়, কিন্তু স্বয়ংকার। সেখানে উপবিষ্ট হয়ে সে বর্জ্য ছাড়ত, গণনা করত এবং মহান কাবাড়ি হরিলালের সাথে লেনদেন করত। আরম্ভে মূল্য সেই ছিল, কিন্তু এখন মাল বৃদ্ধি পেতে লাগল। একদিন হরিলাল স্বয়ং জিজ্ঞাসা করল, এত মাল কোথা থেকে আনছিস? রাহুল সব সত্য সত্য প্রকাশ করল। হরিলাল মূল্য সামান্য বৃদ্ধি করল এবং এখান থেকে খেল পরিবর্তিত হয়ে গেল। এখন রাহুল মাত্র বর্জ্য সংগ্রাহক নয়, এখন সে সকলকে যুক্ত করার ব্যক্তি হয়ে গেল। সকাল উদিত হতেই লোকজন রাহুলের গুদামে সংগৃহীত হতে লাগল। কেউ প্লাস্টিকের বস্তা নিয়ে আসত, কেউ পুরাতন লোহার খণ্ড, কেউ বোতলের গুচ্ছ নিয়ে। রাহুল সকলের জিনিস পরিমাপ করত, হিসাব প্রয়োগ করত, 1 পয়সার। না কোনো প্রতারণা, না কোনো ধূর্ততা। সন্ধ্যা পর্যন্ত সকলকে তাদের মুদ্রা লভ্য হয়ে যেত। প্রথমবার নগরের বর্জ্য সংগ্রাহকদের কারোর ওপর বিশ্বাস হল। এই বিশ্বাসী কর্মবৃদ্ধি করল। এখন একটি গুদাম ক্ষুদ্র পড়তে লাগল। রাহুল দ্বিতীয় স্থান ভাড়ায় গ্রহণ করল, তারপর তৃতীয়ও। এখন সে স্বয়ং বর্জ্য সংগ্রহ করত না, কিন্তু সকালে সর্বপ্রথম গুদামে সে উপস্থিত হতো। আইএএস কার্যালয়ের বাইরে এখন সে পূর্বের মতো ঝুঁকা দৃশ্যমান হতো না। দূরবর্তীতে অবস্থিত মোবাইলে হিসাব করত, শ্রমিকদের বোঝাত। কখনো কখনো প্রিয়ার যান দৃশ্যমান হতো। তাহলে এখন রাহুল শির নত করত না, মাত্র এক দৃষ্টিপাত করত এবং অগ্রসর হতো, যেন কিছু অনুভব করে না। একদিন প্রিয়া লক্ষ্য করল, কার্যালয়ের বাইরে বর্জ্য স্বল্প, পরিচ্ছন্নতা উন্নত, লোকজন সময়ানুসারে আসে যায়। সে জিজ্ঞাসা করল, এটা কিভাবে ঘটল? কেউ বলল, ম্যাডাম, এখন এখানে একটি ব্যক্তি আছে, সব তাকে বিক্রয় করে। প্রিয়া অধিক মনোযোগ প্রদান করল না। তার কাছে এটা একটি ক্ষুদ্র প্রশাসনিক সংশোধন ছিল, কিন্তু রাহুলের কাছে এটা তার প্রথম বিজয় ছিল। পদ ছাড়া, কুর্সি ছাড়া, করল বৃদ্ধি পেতে লাগল, মাস অতিবাহিত হতে লাগল। গুদাম এখন স্থায়ী হয়ে গেল। রাহুল প্রথমবার একটি পুরাতন স্কুটার ক্রয় করল, তারপর একটি ক্ষুদ্র ট্রাক, তারপর 2টি ট্রাক। তার বস্ত্র সেই রকম সরল রইল, কিন্তু দৃষ্টিতে এখন শূন্যতা ছিল না। সে মাত্র স্বয়ংকার এবং অন্যদের জীবন পরিচালনা করছে। তাকে অবগত ছিল
পরিচয় গঠন হতে সময় প্রয়োজন এবং তাকে কোনো তড়া ছিল না। এমনই সময় অতিবাহিত হতে লাগল। কিছু বছর পর রাহুল নগরের সর্বোচ্চ বর্জ্য ব্যবসায়ী হয়ে উঠল। তার ব্যবসা কোটিতে উপনীত হল এবং তার নাম সম্পূর্ণ নগরে ধ্বনিত হতে লাগল। তারপর এক সন্ধে তার কাছে টেলিফোন এলো। নম্বর অপরিচিত ছিল, স্বর আনুষ্ঠানিক। কল দেবী বিশ্ববিদ্যালয় ইন্দোরের বিজনেস ম্যানেজমেন্ট বিভাগ থেকে ছিল। তারা বলল, আপনি যেভাবে নগরে বর্জ্য ব্যবস্থাপনার নেটওয়ার্ক গঠন করেছেন তার আলোচনা এখন একাডেমিক বিশ্বে উপনীত হয়েছে। আমরা আকাঙ্ক্ষা করি যে আপনি ছাত্রদের সাথে সাক্ষাৎ করুন, তাদের বলুন যে কিভাবে ভূমি থেকে উঠে একটি সম্পূর্ণ ব্যবস্থা স্থাপিত হয়। রাহুল কিছুক্ষণ নীরব রইল। কলেজ তো সে কখনো লক্ষ্য করেনি, মঞ্চে কখনো আরোহণ করেনি, কিন্তু এখন আশঙ্কা ছিল না। সম্ভবত এজন্য যে এখন গোপন করার কিছু ছিল না। সে সম্মতি প্রদান করল। অনুষ্ঠানের একদিন পূর্বে প্রফেসর প্রকাশ গুপ্তার পুনরায় টেলিফোন এলো। আলাপচারিতায় বলল, স্যার, এই সেমিনারে নগরের আইএএস কর্মকর্তা প্রিয়া ম্যাডাম ভারী তাতা ম্যাডামও প্রধান অতিথি হবেন। রাহুল কিছুক্ষণ নীরব রইল, না কোনো জিজ্ঞাসা, না কোনো প্রতিক্রিয়া। টেলিফোন রাখতে গিয়ে মৃদু করে শির নাড়ল, যেন এখন সত্য থেকে পলায়ন আকাঙ্ক্ষা করে না। সেই রাত্রি সে অধিক চিন্তা করেনি, অন্তরে অন্তরে স্থির করে নিল, এখন জীবনে যা উপস্থিত হবে সে নত না হয়ে গ্রহণ করবে। পরবর্তী দিন কলেজের সভাকক্ষ পূর্ণ ছিল, মঞ্চ সজ্জিত ছিল, ছাত্ররা উৎসাহিত ছিল। রাহুল মঞ্চের পশ্চাতে অবস্থিত ছিল, শান্ত, স্থির, সরল বস্ত্রে, কিন্তু এবার তার চলনে দ্বিধা ছিল না। যখন আইএএস প্রিয়া সভাকক্ষে উপস্থিত হল, রাহুলের দৃষ্টি তার ওপর পতিত হল। সেই আত্মপ্রত্যয়, সেই মর্যাদা, পার্থক্য মাত্র এইটুকু যে এবার রাহুল নত ছিল না। অনুষ্ঠান আরম্ভ হল। প্রিয়া মঞ্চ থেকে তার আলোচনা করল। অনুশাসন, পরিশ্রম, ব্যবস্থা তালিধ্বনিত হল। রাহুল মাত্র শান্ত উপবিষ্ট হয়ে শ্রবণ করতে লাগল। তার মুখমণ্ডলে না কোনো ক্রোধ ছিল, না কোনো বিষাদের ঝলক। মাত্র অন্তর থেকে তাকে এখন এই অনুভূতি হয়েছে যে সময় দুজনকে ভিন্ন ভিন্ন পথে প্রেরণ করেছে। এতক্ষণে অ্যাঙ্কর তার নাম আহ্বান করল, নগরের সর্বোচ্চ বর্জ্যক্রয় নেটওয়ার্ক গঠনকারী সেই স্থানীয় ব্যবসায়ী। রাহুল মঞ্চে গেল। সে কোনো প্রদর্শন করেনি, কাউকে প্রভাবিত করার প্রয়াসও করেনি, মাত্র সত্য সত্য প্রকাশ করল। কিভাবে বাধ্যতায় বর্জ্য উত্তোলন আরম্ভ করল এবং সেই অভিজ্ঞতা তাকে ব্যবস্থার ত্রুটি প্রদর্শন করল। সে বলল, তার স্বপ্ন কখনো সম্পদ উপার্জনের ছিল না, সে মাত্র আকাঙ্ক্ষা করত যে পরিশ্রমকারী ব্যক্তিকে তার অধিকার লভ্য হোক। বলল, আমি এই কর্ম মর্যাদার জন্য আরম্ভ করিনি, উদরের জন্য আরম্ভ করেছিলাম। মর্যাদা তো স্বয়ং লভ্য হয়ে গেল। সম্পূর্ণ হল নীরব ছিল। প্রিয়া তাকে লক্ষ্য করছিল। এখন সে কোনো কর্মকর্তা ছিল না, মাত্র একটি ব্যক্তি ছিল যে তার অতীতকে সম্মুখে লক্ষ্য করছে। অনুষ্ঠান সমাপ্ত হল। ভিড় সামান্য ছিন্ন হল, তাহলে প্রিয়া স্বয়ং রাহুলের কাছে উপস্থিত হল। তার স্বর অত্যন্ত মৃদু ছিল। সে স্বীকার করল যে যখন সে প্রথমবার কার্যালয়ের বাইরে রাহুলকে নত দেখেছিল, তাহলে তাকে অনুভূত হয়েছিল তার সিদ্ধান্ত সঠিক। আজ অনুধাবিত হল। বলল, রাহুল অত্যন্ত শান্তিতে প্রত্যুত্তর দিল, দোষের অনুভূতি হয়ে যাক, মাত্র সেটাই অনেক। প্রিয়া আশা সহকারে তার দিকে দৃষ্টিপাত করল। রাহুল স্পষ্ট স্পষ্ট বলল, আমি তোমাকে ক্ষমা প্রদান করেছি, কিন্তু এখন তোমাকে স্বয়ংকার করতে সক্ষম নই। যখন আমি বিপর্যস্ত হচ্ছিলাম তাহলে তুমি সাহচর্য প্রদান করনি, এখন যখন আমি সামলে উঠেছি তাহলে প্রত্যাবর্তন আমার জন্য সঠিক নয়। সে কোনো ধ্বনি ছাড়া প্রস্থান করল, কাউকে দোষ না প্রদান করে। প্রিয়া মাত্র সেখানে অবস্থিত রইল। তার কাছে পদ ছিল, মর্যাদা ছিল, পরিচয় ছিল, কিন্তু অন্তরে একটি শূন্যতা ছিল, যাকে সঙ্গীত, কোনো নথি, কোনো আসন, কোনো অর্জন পূর্ণ করতে পারে না। বন্ধুরা, এই কাহিনী থেকে সর্বোচ্চ শিক্ষা এটাই যে জীবনে সর্বদা এমন হয় না যে দোষকারী ব্যক্তিকে শাস্তি লভ্য হয় এবং সঠিককে পুরস্কার। বহুবার সঠিক ব্যক্তি নীরবে সহ্য করে এবং দোষী সিদ্ধান্তকারী অগ্রসর হতে থাকে। প্রকৃত জিজ্ঞাসা এখন আপনাদের জন্য, রাহুল যে সিদ্ধান্ত গ্রহণ করল সেটা সঠিক ছিল না দোষী? ক্ষমা প্রদানের পর তাকে পুনরায় প্রিয়াকে স্বয়ংকার করা উচিত ছিল, না তার আত্মমর্যাদার জন্য সম্পর্ক সেখানে সমাপ্ত করা উত্তম ছিল? অন্তর থেকে আপনার অভিমত অবশ্যই উচ্চারণ করুন এবং চিন্তা করুন, যদি আপনি রাহুলের স্থানে থাকতেন তাহলে কি করতেন। যদি এই কাহিনী আপনার অন্তর পর্যন্ত উপনীত হয়েছে তাহলে ভিডিওকে লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। মিলব পরবর্তী ভিডিওতে।